আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আশা করি সকলেই নিরাপদে আছো এবং বাড়িতে অবস্থান করছো। নিশ্চয়ই তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে আপকামিং পরীক্ষাগুলো আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, অ্যাসাইনমেন্ট আছে। নিশ্চয়ই তোমরা যথারীতি সবাই স্বাস্থ্যবিধি মেনেই সেগুলো জমা দিবে বা সেগুলো নিয়ে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যথারীতি যে ক্লাসগুলো হচ্ছে, অর্থাৎ আমরা গত ক্লাসেও যে ক্লাস নিয়েছিলাম আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের উপর যে ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ আমরা জার্নালাইজেশন করেছিলাম, জাবেদায়ন করেছিলাম, আমরা বিভিন্ন জাবেদায়ন দেখিয়েছিলাম। সেই জাবেদায়নগুলোর উপরে আমরা পরবর্তীতে আজকে বলেছিলাম যে আমরা অঙ্ক করার চেষ্টা করব, ম্যাথ করার চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা আজকে সবাই খাতা কলম নিয়ে বসেছো। যখনই তোমরা ক্লাসটি দেখছো নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং তোমরা অঙ্কটি করবে। নিশ্চয়ই আমি আশা করি তোমাদের এর মধ্যেই অনেক ধরনের প্রশ্ন উত্থাপিত হবে, প্রশ্ন অ্যারাইজ হবে। নিশ্চয়ই সেই প্রশ্নগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ শেয়ারকে বাজারে কিভাবে বিক্রয় করা হয়, অর্থাৎ একটি যৌথ মূলধনী কোম্পানি বাজারে তার শেয়ার কিভাবে বিক্রয় করে, অর্থাৎ সমমূল্যে, অধিহারে এবং অবহারে। নিশ্চয়ই আমরা জানি যে এই শেয়ারগুলো বিক্রি করে। নট অনলি দ্যাট, আমরা জানি যে একটি যৌথ মূলধনী কোম্পানি তার কোম্পানির জন্য মূলধন যোগান দেওয়ার জন্য তারা শেয়ার ইস্যু করতে পারে, তারা ঋণপত্র ইস্যু করতে পারে, তারা পরবর্তীতে আবারও ট্রেজারি শেয়ার ইস্যু করতে পারে বিভিন্নভাবে, তাই না? নিশ্চয়ই এটা আমরা জানি। কিন্তু এর মধ্যে আমাদের ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে যে আমাদের সমমূল্যে, অধিহারে এবং অবহারে ইস্যুকৃত শেয়ার সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, জার্নালগুলো রয়েছে, সেটি জানতে হবে এবং প্রশ্নগুলো বুঝতে হবে। পরীক্ষায় কিভাবে কোন প্যাটার্নে প্রশ্নগুলো আসে সেটি নিয়ে চিন্তা করতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে এই জার্নালগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা একটি ম্যাথ দেখব শুরুতেই, যে প্রশ্নটি একটু আমরা পড়ব সবাই মনোযোগ সহকারে। নিশ্চয়ই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটি হচ্ছে, প্রথমেই লেখা আছে যে আলোহা লিমিটেড প্রতি শেয়ার 20 টাকা মূল্যের। আমাদেরকে আগে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু যেটিকে আমরা বলি সেটি আমাদের দেখতে হবে, যে সেটি হচ্ছে এখানে বলা হয়েছে 20 টাকা মূল্যের 2 কোটি শেয়ারে বিভক্ত। ওকে, 2 কোটি শেয়ারে বিভক্ত 40 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ওকে, কোম্পানি পরিচালনা পর্ষদ, অর্থাৎ যারা পরিচালনা করে সেই পরিচালনা পর্ষদ 80% শেয়ার, অর্থাৎ 2 কোটি শেয়ারের 80% শেয়ার 10% অধিহারে জনসাধারণ নিকট বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করে। অর্থাৎ আমরা বলেছি যে ইস্যুকৃত শেয়ারের উপর বিবরণপত্র প্রচার করতে পারে, তাই না? অনুমোদিত শেয়ারের উপর কখনোই বিবরণপত্র প্রচার করতে পারে না, প্রসপেক্টাস ইস্যু করতে পারে না। তার মানে হচ্ছে তারা প্রসপেক্টাস ইস্যু করে হচ্ছে গিয়ে ইস্যুকৃত, ইস্যুড ক্যাপিটাল আমরা যেটাকে বলি, ইস্যুকৃত শেয়ারের উপর। ওকে, তাহলে তারা হচ্ছে এক্ষেত্রে সর্বমোট 1,75,00,000 শেয়ারের জন্য আবেদন পাওয়া যায়, অর্থাৎ 1,75,00,000। ওকে, ইস্যুকৃত সকল শেয়ার যথারীতি বন্টিত হয়, আবন্টন হয়, বন্টিত হয়, বন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ, অর্থাৎ আমরা যে অতিরিক্ত আবেদনের অর্থ পেয়েছিলাম সেগুলো ফেরত দেওয়া হয়। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্য, অর্থাৎ আমাদের শেয়ার ইস্যু প্রক্রিয়ায় সেবা প্রদানের জন্য আইন উপদেষ্টাকে ফি বাবদ 1,00,000 টাকা নগদ পরিশোধ করা হয়। ওকে, তারপরে শেয়ার মূলধন আদায়ের জন্য
ব্যাংকে সংগৃহীত অর্থের উপর 1% হারে কমিশন পায়। আমি আবার ওই লাইনটা বলছি, শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংকে সংগৃহীত অর্থ, অর্থাৎ ব্যাংকে যত টাকা সংগ্রহ করা হয়েছে সেই সংগৃহীত অর্থের উপর 1% হারে কমিশন পায়। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো চেয়েছে সেটা হচ্ছে কতে বলা হচ্ছে শেয়ার অধিহার এবং ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো, শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দাও, এবং থার্ড হচ্ছে কোম্পানির স্থিতিপত্র বা হচ্ছে আমরা ব্যালেন্স শিট যেটিকে বলি, উদ্বর্তপত্র, সেটিকে প্রস্তুত করতে বলা হয়েছে। সুতরাং আমাদেরকে আগে আমরা যখন কোনো কাজ করব অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসাবে, যারাই দেখছো বা আমাদের ঢাকা কলেজ স্টুডেন্ট এবং এর বাহিরে যারাই দেখছো, আমাদের প্রথমত কাজ হচ্ছে গিয়ে আমরা প্রশ্নটা পড়ব, প্রশ্নটা পড়ে তার মূল অ্যাসেন্সগুলো আমাদের মাথায় রাখাটা জরুরি, কারণ আমাদের জার্নালাইজেশন অর্থাৎ জাবেদায়নের জন্য ওই বিষয়গুলো ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা যদি এরকম করে বলি যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা এখানে প্রশ্নের মধ্যে লেখা আছে আমরা বললাম যে শেয়ারের লিখিত মূল্য ফেস বিল হচ্ছে 20 টাকা। ওকে, এবং তার হচ্ছে গিয়ে আমরা বললাম 2 কোটি শেয়ার ছিল অনুমোদিত, তার মধ্যে 80% আমরা ইস্যু করেছি। ওকে, 80% ইস্যু করেছি 10% অধিহারে। ওকে, তার মধ্যে আমরা 1,75,00,000 শেয়ারের আবেদন পেয়েছি, তার মানে বণ্টিত হয়েছে যথারীতি, বাকিগুলো আমরা ফেরত দিয়েছি। আইন উপদেষ্টাকে 1 লাখ টাকা দিয়েছি, এবং বাদ বাকিটা হচ্ছে সংগৃহীত অর্থের উপর 1% আর আমরা কমিশন সেটা হচ্ছে কি পায় বা আমরা দিয়ে দিই। ওকে, ব্যাংক কমিশন পায় আর কি, যার মানে হচ্ছে ব্যাংকে কমিশন দিতে হয়েছে 1%। ওকে, সংগৃহীত অর্থের উপর। তাহলে এই মূল বিষয়গুলো আমাদের মাথায় আগে রাখাটা জরুরি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের সবার মাথার মধ্যেই এই বিষয়গুলো আছে এবং তোমরা অবশ্যই ক্যাপচার করেছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথম কতে যে বিষয়টি বলা হয়েছে ওকে, কতে বলা হচ্ছে শেয়ার অধিহার। ওকে, শেয়ার অধিহার আমরা বের করব। ওকে, শেয়ার অধিহার হচ্ছে বের করতে গেলে আমরা বলবো শেয়ার প্রতি অধিহার। ওকে, শেয়ার প্রতি অধিহার হচ্ছে, আমরা বললাম এখানে শেয়ার প্রতি অধিহার হচ্ছে লিখিত মূল্য বা অভিহিত মূল্য হচ্ছে আমার 20 টাকা ইনটু হচ্ছে কত 10%। ওকে, তাহলে আমার শেয়ার প্রতি অধিহার হচ্ছে 2 টাকা। ওকে, তাহলে শেয়ার প্রতি অধিহার আমার কত টাকা? 2 টাকা। তাহলে মোট অধিহার আমার কত টাকা? তাহলে মোট অধিহার হচ্ছে আমার, আমরা মোট অধিহার আগে আমরা কি বের করতে চাই? মোট অধিহার, তাই না? তাইলে মোট অধিহার হচ্ছে আমরা এভাবে চাইলে বের করতে পারি যে আমার হচ্ছে তার মানে হচ্ছে 2 কোটি শেয়ার। ওকে, 2 কোটি শেয়ারে হচ্ছে আমাদের 80%। ওকে, তাহলে 80% শেয়ার, 80% শেয়ার, 2 কোটি শেয়ার এর 80% হচ্ছে আমরা ইস্যু করেছি। ওকে, তাহলে 80% ইস্যু করলে আমাদের হবে হচ্ছে টোটাল কত? ওকে, তার মানে হচ্ছে 1,60,00,000 শেয়ার ইনটু হচ্ছে 2 টাকা, তাই না? তাহলে কত টাকা হচ্ছে? তাহলে হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3,20,00,000 টাকা হচ্ছে মোট অধিহার। ওকে, 3,20,00,000 হচ্ছে মোট অধিহার। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল
1,60,00,000 শেয়ার, অর্থাৎ আমরা 2 কোটির মধ্যে 80% শেয়ার আমরা বাজারে ইস্যু করেছি বিক্রয়ের উদ্দেশ্যে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার 1,60,00,000 শেয়ার আমি ইস্যু করেছি। এক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে পরবর্তীতে তাহলে টোটাল আমাদের হচ্ছে ইস্যুকৃত শেয়ার, তাহলে এক্ষেত্রে ইস্যুকৃত শেয়ার কতটি আমরা নিশ্চয়ই এটি বের করেছিলাম, তাই না? 1,60,00,000 ইস্যুকৃত শেয়ার হচ্ছে 1,60,00,000 ইস্যুকৃত শেয়ার 80%, তাই না? তার মানে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে 1,60,00,000। ওকে, এরপরে আমাদের বলা হচ্ছে ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় করো। ওকে, তাহলে ব্যাংক কমিশনের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই, ব্যাংকে সংগৃহীত অর্থের উপর কমিশন, ব্যাংকে সংগৃহীত অর্থের উপর কমিশন হচ্ছে কত টাকা তাহলে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1,60,00,000 টাকা, 60,00,000 শেয়ার। ওকে, 1,60,00,000-এর উপরে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে আমরা 22 টাকা করে পেয়েছি, অর্থাৎ অধিহারে টাকা সহ পেয়েছি। এই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, এক্ষেত্রে অনেকেই ভুল করতে পারে যে সেটা বলবে যে অভিহিত মূল্য, অ্যাকচুয়ালি এখানে বলেছে সংগৃহীত অর্থ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এই জায়গায় একটু তোমরা খেয়াল রাখতে পারো যে এক্ষেত্রে বলা হয়েছে 1,60,00,000 শেয়ারের উপর, অর্থাৎ সংগৃহীত অর্থ, অর্থাৎ হচ্ছে তারা 22 টাকা করে পেয়েছে, তাই না? তার মানে অধিহার টাকা সহকারে পেয়েছে 22 টাকা করে, তার 1%। ওকে, তার মানে হচ্ছে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি, প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে অবশ্যই তোমাকে ক্যালকুলেটর এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, ঠিক আছে? ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করি তাহলে কি হয় তোমরা একটু খেয়াল করে দেখতে পারো যে আমি বললাম 1,60,00,000, তার মানে হচ্ছে এক্ষেত্রে হচ্ছে 35,20,000 টাকা। ওকে, অর্থাৎ ব্যাংকে সংগৃহীত অর্থের উপর কমিশন হচ্ছে 35,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই বিষয়টি ভালো করে বুঝতে পেরেছো। আমি বারবার বলছি যে ব্যাংকে এখানে যেটা চেয়েছি সেটা হচ্ছে ব্যাংকে সংগৃহীত অর্থের উপর 1% কমিশন দিতে বলা হয়েছে। তাহলে ব্যাংকে সংগৃহীত অর্থের উপর কমিশন হচ্ছে 1%, সেটা হচ্ছে 35,20,000 টাকা। ওকে ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এটি দেখবে। ওকে, তারপরে খ নাম্বার যেটি বলেছি সেটা হচ্ছে কি শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দিব, তাই না? শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জাবেদা ছক করতে পারো, নিশ্চয়ই খুব সুন্দর করে ছক করবে। আমাদের মূলত হচ্ছে আমরা খাতাকে একটু মূল্যায়ন করব যে প্রেজেন্টেশনটা সুন্দর হওয়া জরুরি, তাই না? তাহলে আমরা একটু সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করব সব সময়। তার মানে হচ্ছে আমি কি কি থাকবে এক্ষেত্রে বললাম তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, তারপর আমরা বলবো কি টাকা, ডেবিট টাকা এন্ড দেন ক্রেডিট টাকা, তাই না? জাবেদা করতে গেলে নিশ্চয়ই তোমরা এটাকে আমরা স্প্লিট করে নিতে পারি। এটাকে আমরা বললাম ডেবিট, এটাকে আমরা বললাম ক্রেডিট। ওকে, এটাকে চাইলে আমি জাস্ট একটু স্প্লিট করলাম, এটাকে আমরা বললাম টাকা, এটাকে আমরা বললাম পয়সা। সেম টু আমরা জাস্ট দেখানোর জন্য স্প্লিট করে নিলাম টাকা, পয়সা। ওকে, সেম তোমরা চাইলে এইভাবে একটু সাজিয়ে নিতে পারো। এটা হচ্ছে তারিখ,
ওকে, দেন আমরা ওকে এরপরে দেখো তো একটু খেয়াল করি আমরা, তাহলে উপরে আমরা যেটি বলবো যে এটা আলোহা লিমিটেডের যাবে, তাই না? আলোহা লিমিটেডের জাবেদা বহি। ওকে, তাহলে আমরা প্রথমে যে জার্নালটা দিতে চাই সেটি হচ্ছে ওকে, তাহলে আলোহা লিমিটেডের জাবেদা বহি, এর মধ্যে আমরা প্রথমে জার্নাল দেব, তাই না? তাহলে আমরা যদি এইভাবে জার্নাল দেই তাহলে আমরা কি জার্নাল দিতে পারি? অ্যাকচুয়ালি প্রথমে আমরা একটু খেয়াল করি যে আমরা প্রথমেই বলবো, আমরা নিশ্চয়ই গত ক্লাসে জার্নাল শিখে ফেলেছিলাম, কিন্তু আজকে আমরা একটা অঙ্ক করার জন্য জার্নালগুলো দেখবো আবার, তাই না? তাহলে আমরা প্রথমেই বলবো যে ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, অর্থাৎ যখন কোনো যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ইস্যু করবে তখন প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে ব্যাংকে টাকা আসবে। মানে শেয়ার ইস্যু করবে মানে হচ্ছে কি, যে অ্যাপ্লিক্যান্টদের কাছে শেয়ার ইস্যু করলে অ্যাপ্লিক্যান্টরা আগে টাকা জমা দেবে শেয়ার বন্টনের জন্য, যাতে করে তারা শেয়ারগুলো ক্রয় করতে পারে, সেক্ষেত্রে তারা জার্নাল দেবে। ওকে, তাহলে জার্নাল দিলে সেক্ষেত্রে আমরা বলবো ব্যাংক হিসাব ডেবিট, দেন বলবো শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, অর্থাৎ আবেদনকারীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন আবেদন পাওয়া। ওকে, তাহলে আমরা বললাম কি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, তোমরা এক্ষেত্রে ব্যাখ্যা দিতে পারো, চাইলে নাও দিতে পারো, তাই না? যে ব্যাখ্যা হচ্ছে কি, আমরা কি বললাম যে আমরা আবেদনকারীদের কাছ থেকে আবেদন নিমিত্ত অর্থ পেলাম, তাই না? অর্থ গ্রহণ। ওকে, তাহলে অর্থ গ্রহণ করলে সেটা কি করব আমরা, কত, অর্থাৎ আমরা এক্ষেত্রে আবেদন পেয়েছি 1,75,00,000 শেয়ারের। ওকে, 1,75,00,000 শেয়ারের আবেদন পেয়েছি, তাই না? তাইলে আমরা যদি বলি 1,75,00,000 শেয়ারের আবেদন, অর্থাৎ 1,75,00,000 22 টাকা করে পাইছে, তাই না? সেম এটা আমরা বললাম জাস্ট। ওকে, 1,75,00,000। ওকে, 22 টাকা, অর্থাৎ এক্ষেত্রে কত টাকা আসবে? আমি যদি একবার একটা অ্যামাউন্ট লিখতাম তাহলে মনে ভালো হতো, লিখে ফেললে যে মেবি এটা ওকে, তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিশ্চয়ই তোমরা ক্যালকুলেট করতে পারো, চাইলে খুব সুন্দর করে ক্যালকুলেট করা যাবে। এক্ষেত্রে আমরা বললাম 1,75,00,000, ওকে, এক্ষেত্রে তাহলে 38,50,00,000 টাকা হয়, তাই না? 38,50,00,000 টাকা। ওকে, আমি আসলেই বড় একটি অ্যামাউন্ট নিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, কমার্সের শিক্ষার্থী হিসেবে তোমাকে অবশ্যই বড় বড় অ্যামাউন্ট দিয়ে কাজ করা উচিত, কেননা আমাদের ব্যবসায়িক জায়গাগুলো হচ্ছে এরকম যে তুমি যখন কোনো অঙ্ক করবে বা কোনো যৌথ মূলধনী কোম্পানি বা যে কোনো কিছুর হিসাব করতে যাবে, নিশ্চয়ই তুমি তখন মনে করবে যে তুমি সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকার। ওকে, তার মানে তুমি সেই হিসাবে চিন্তা করছো, তার মানে ব্যাংক হিসাব ডেবিট, আমি টাকা পেয়েছি, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এক্ষেত্রে 38,50,00,000 টাকা, আমরা বিশাল বড় অ্যামাউন্ট নিয়ে কাজ করছি। ওকে, তাহলে প্রথমে জানা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমরা টাকা পেয়েছি। ওকে, দেন আমরা পরবর্তী যেটা করব যে এখন আমরা এই টাকাকে মূলধন হিসাবে রূপান্তর করব, আমরা এটাকে কি করব, মূলধন হিসাবে রূপান্তর করব। ওকে, তাহলে মূলধন হিসাবে রূপান্তর করতে গেলে আমাদের কি কি জার্নাল দিতে হবে? তাহলে আমরা একটু দেখি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওকে, শেয়ার আবেদন হিসাব ডেবিট, তারপরে কি হবে বলো তো, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট।
তারপরে আমরা কি বলবো, এক্ষেত্রে কি আছে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, আরেকটি কাজ যেটিকে আমরা স্প্লিট করে জাবেদা দিতে পারি, আবার আমরা একসাথে এই জাবেদার সাথে একসাথে জাবেদা দিয়ে দিতে পারি, সেটিকে আমরা কি বলবো, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা অতিরিক্ত যে আবেদনগুলো আসছিল, অর্থাৎ ইস্যুর উপরে আমরা কোনো শেয়ারকে বন্টন করতে পারবো না, আমরা ইস্যুকৃত শেয়ার পর্যন্ত শেয়ার বন্টন করতে পারবো, এর উপর শেয়ার হোল্ডার তাকে কী করতে হবে, ফেরত দিয়ে দিতে হবে। তাহলে ফেরত দিতে গেলে সেক্ষেত্রে আমরা জার্নাল বলবো কি, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা যদি এক্ষেত্রে এটি দেখি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ওকে, ক্রস ম্যাচ, ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের ক্রস ম্যাচ করার যে জায়গাটি সেটি আমাদেরকে একটু ফলো করতে হবে। খেয়াল করে দেখো যে শেয়ার আবেদন হিসাব ডেবিট, অর্থাৎ এইটিকে আমরা বলবো 38,50,00,000। ওকে, 38,50,00,000 টাকা আমরা এটি বললাম। তাহলে এক্ষেত্রে শেয়ার মূলধন কি হবে? নিশ্চয়ই শেয়ার মূলধন সবসময় কি হয়, ফিক্সড হয়, স্পেসিফিক হয়, তাই না? শেয়ার মূলধন সবসময় কি হবে, স্পেসিফিক হয়ে যাবে, তাই না? তাহলে স্পেসিফিক হতে গেলে আমাদের শেয়ার মূলধন কত টাকা হবে বলো তো একটু। শেয়ার মূলধন নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, চাইলে কমেন্টে জানাতে পারো তোমরা। শেয়ার মূলধন আমরা ক্রেডিট বললাম, তাহলে আমাদের টোটাল হবে হচ্ছে 1,60,00,000 শেয়ার ইন্টু 20 টাকা। 1,60,00,000 শেয়ার ইন্টু 20 টাকা, তাহলে কত হবে, 1,60,00,000। 1,60,00,000 ইন্টু 20, তাই না? তাহলে 32 কোটি টাকা হবে, তাই না? ওকে, তাহলে 32 কোটি টাকা হচ্ছে আমাদের শেয়ার মূলধন। তাহলে শেয়ার অধিহার হিসাব ক্রেডিট, হ্যাঁ, তাহলে শেয়ার অধিহার কত টাকা? আমরা মনে হয় শেয়ার অধিহার ক্রেডিট করেছিলাম, তাই না? কত? তার মানে হচ্ছে আমরা 3,20,00,000। ওকে, 3,20,00,000। আর ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ আমরা ব্যাংকে ফেরত দিয়েছিলাম কত টাকা? তাহলে ব্যাংকে আমরা ফেরত দিয়েছিলাম কত টাকা? আমরা দেখলাম এক্ষেত্রে 15 লাখ শেয়ার ছিল, তাই না? তাহলে 15 লাখ শেয়ার কত? 3,30,00,000। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা খুব ভালো করে একটু খেয়াল করে দেখি যে আমরা কি করেছি। শেয়ার আবেদন হিসাব ডেবিট 38,50,00,000, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ওকে, 32 কোটি, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট 3,20,00,000 এবং ব্যাংক হিসাব ক্রেডিট 3,30,00,000। অর্থাৎ এটিকে সাম করলে আমাদের সামেশনটা ক্লিয়ার হয় কিনা দেখতেই পাচ্ছি। 32 কোটি, তারপর হচ্ছে 3,6 কোটি, অর্থাৎ 38 কোটি 20, 30, 50। ওকে, মানে 3,20,00,000 আর 30,50,00,000। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটিকে চাইলে আমরা স্প্লিট করে দিতে পারতাম, এই জার্নালটাকে আমরা স্প্লিট করে দিতে পারতাম। একটিকে হতো যে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিহার হিসাব ক্রেডিট। ওকে, ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যাংক হিসাবটাকে বাদ দিয়ে আলাদা করে আমরা ব্যাংক হিসাব দেখাতে পারতাম। সেক্ষেত্রে আবার জার্নাল বলতে হতো কি, আলাদা করে শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট আলাদা করে বলতাম। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, যখন তোমরা কোনো অফিস বা কোনো হচ্ছে যৌথ মূলধনী কোম্পানিতে চাকরিরত বা চাকরিতে যাবে, নিশ্চয়ই তখন তোমাদের অনেক বেশি জার্নাল করতে হবে, তাই না? বিভিন্ন জার্নাল দিতে হবে, বিভিন্ন রেকটিফাই দিতে হবে, রেকটিফিকেশন জার্নাল দিতে হবে, তাই না?
বা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে ইআরপি বা আমাদের যে সফটওয়্যারগুলো আছে, হ্যাঁ, ইআরপি এক্সিকিউটিভ রিসোর্সেস প্রোগ্রাম আমরা বলি আর কি, ইআরপি। নিশ্চয়ই তোমরা জানো যে ইআরপি এরকম সফটওয়্যারগুলোতে যখন আমরা কাজ করব তখন এগুলো হচ্ছে ক্রস ম্যাচ হয়ে তখন হচ্ছে বিভিন্ন লেজারগুলোতে হিট করে। সেম টু এক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে শেয়ার আবেদন হিসেবে এখানে ক্রেডিট বলছে, এখানে ডেবিট বলছে, মানে হচ্ছে দুটো ক্রস ম্যাচ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে, তাই না? এখানে ব্যাংক হিসাব ডেবিট হয়ে যাবে, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হয়ে যাবে, শেয়ার অধিকার ক্রেডিট হয়ে যাবে, আর হচ্ছে গিয়ে ব্যাংক হিসাবের সাথে ক্রস ম্যাচ হয়ে কমে যাবে, তাই না? তার মানে হচ্ছে আমরা নিশ্চয়ই বুঝতেই পারছি যে আমাদের হিসাব বিজ্ঞান কেনই বিজ্ঞান, তাই না? আমাদের হিসাব বিজ্ঞানকে আমরা কেনই বিজ্ঞান বলি, কেনই বা আমরা এই কাজটি করি, তাই না? তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি তোমরা অবশ্যই আমাদের এই বিষয়গুলোকে একেবারে বাস্তবিকভাবেই কাজ করতে হবে, তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো। ওকে, তাহলে নিশ্চয়ই তোমাদের মাথায় এটি রয়েছে। এরপরে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের ইস্যুকৃত সকল শেয়ারগুলো বন্টন করে ফেলছি। এই বন্টন করতে যে আমরা জাবেদা দিয়েছি এবং অতিরিক্ত আবেদনের অর্থ আমরা ফেরত দিয়ে দিয়েছি, যে ব্যাংক হিসেবে ক্রেডিট করেছে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে বলেছে শেয়ার ইস্যু প্রক্রিয়ায় আইন উপদেষ্টাকে ফি বাবদে 1 লাখ টাকা দিয়েছে এবং বলেছে যে শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংকে সংগৃহীত অর্থের উপর 1% কমিশন পায়। তাহলে এক্ষেত্রে যদি আমরা এইভাবে জার্নাল দেই যে আইন উপদেষ্টার ফি ডেবিট, ফি হিসাব ডেবিট, আইন উপদেষ্টার ফি হিসাব ডেবিট। আমরা বললাম এখানে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট। ওকে, দেন আমরা কি বলবো, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি এক্ষেত্রে আমরা বললাম ওকে, তাহলে আইন উপদেষ্টার ফি হচ্ছে কত টাকা, 1 লক্ষ টাকা। ব্যাংক চার্জ কত টাকা আমরা হিসাব করেছিলাম, ব্যাংক চার্জ আমরা কত টাকা হিসাব করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, তাই না? ব্যাংক চার্জ আমরা কত টাকা হিসাব করেছিলাম, 35,20,000 টাকা, তাই না? তার মানে হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট হয়ে যাবে 36,20,000 টাকা। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আইন উপদেষ্টার ফি হিসাব ডেবিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট অ্যান্ড দেন ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুটোকে আমরা এক ধরনের অসমন্বয়কৃত ব্যয় হিসাবে ধরতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে এক্ষেত্রে আমাদের অসমন্বয়কৃত ব্যয় কোনটি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে বলো একটু, যদি তোমরা জানো নিশ্চয়ই কমেন্টে তোমরা বলতে পারো যে অসমন্বয়কৃত ব্যয় কোনটি, অ্যাকচুয়ালি অসমন্বয়কৃত ব্যয় কোনটি। অসমন্বয়কৃত ব্যয় কোনটি তোমরা বলো একটু আমাকে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটি করেছি তোমরা একটু সবাই খেয়াল করে দেখো যে আমরা এই যে জার্নালগুলো করেছি, এই জার্নালগুলো করার পরে আমাদের লেজার করতে হবে, কারণ আমরা কোম্পানি স্থিতিপত্র তৈরি করব, তাই না? তাহলে কোম্পানি স্থিতিপত্র তৈরি করতে গেলে আমাদের কি লাগবে? ওকে, তাহলে আমরা কোম্পানি স্থিতিপত্র, আমি কি এটা মুছে দিতে পারি?
আমি মুছে দিই। নিশ্চয়ই আমাদের অ্যাকচুয়ালি যেটি এই ক্ষেত্রে করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু টার্ম মনে রাখতে হবে বা কিছু অ্যামাউন্ট আমাদের মনে রাখতে হয়, তাই না? না হয় আমাদের আবার একটু খেয়াল করতে হবে। যেমন আমরা একটু ধরে নিচ্ছি যে এক্ষেত্রে ব্যাংক হিসেব ক্রেডিট, আমি যদি এই ক্ষেত্রে একটু লেজারটা এভাবে চিন্তা করে ফেলি তাহলে কেমন হয়? আমরা এভাবে চিন্তা করি তো যে আমাদের 38,50,00,000 টাকা আছে, তাই না? এই ক্ষেত্রে আমরা যেটি চিন্তা করতে পারি 38,50,00,000, একটু খেয়াল করে দেখি, আমি এই পাশ থেকে লিখে দিই, হ্যাঁ, যে ব্যাংক উদ্বৃত্ত, ব্যাংক জমা উদ্বৃত্ত, আমি এখানে একটু লিখে এটা মুছে দেবো। ওকে, আমরা ট্রাই করি। তাহলে ব্যাংক জমা উদ্বৃত্ত হচ্ছে 38,50,00,000 টাকার থেকে কি কি যাচ্ছে বাদ যাচ্ছে সেটা আমরা দেখি, যে 38,50,000 মাইনাস হচ্ছে 3,30,00,000, ওকে, মাইনাস হচ্ছে কত হবে? ব্যাংক হিসেব ক্রেডিট, তাই না? তার মানে হচ্ছে এক্ষেত্রে আমরা বলতে পারি 36,20,000 টাকা, তাই না? এটাকে আমরা কি বলবো? 3,30,00,000, তাই না? 3,30,00,000, এখানে আমরা বলবো 36.2। যদি এইভাবে আমরা বিয়োগ করি, তাই না, তাহলে কি দাঁড়ায়, কত টাকা হয় একটু দেখি। তাহলে নিশ্চয়ই তোমরা, আমি বারবার বলছি, তোমরা একটু কাজ করে নেবে, হ্যাঁ, যেহেতু আমরা বড় একটি বিষয় করছি। ওকে, তাহলে এক্ষেত্রে কত আসে? $34,83,80,000, তাই না? আমরা এক্ষেত্রে বলবো কি 34,83,80,000 টাকা। ওকে, তাহলে আমরা এটা একটু লিখে ফেললাম। ওকে, আর আমরা নিশ্চয়ই এখানে অধিহার জানি, অধিহার হচ্ছে আমাদের কত টাকা আছে? অধিহার হচ্ছে 3,20,00,000 টাকা। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবো। ওকে, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতেই পারছি যে এটি আমরা কীভাবে করবো। ওকে, তাহলে আমরা ব্যাংক কোম্পানির স্থিতিপত্র অর্থাৎ আমরা ব্যালেন্স শিট তৈরি করবো। ওকে, তাহলে ব্যালেন্স শিট তৈরি করতে যে ওকে, তাহলে ব্যালেন্স শিট তৈরি করতে গেলে আমাদের এই ক্ষেত্রে আমরা যেটি করলাম সেটা হচ্ছে আমরা বলবো যে উদ্বৃত্তপত্র, তাই না? উদ্বৃত্তপত্র, তাই না? আমরা উদ্বৃত্তপত্র বা উদ্বৃত্তপত্র যেটাই বলি, আমাদের একটা টাইম থাকে, সেই টাইম শিডিউলটা লিখলাম। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা যেটি করব সেটা হচ্ছে প্রথমেই জাস্ট আমরা এইভাবে করে নিলাম, আমেরিকান স্টাইলে করে নিলাম। আমাদের প্রথমেই যদি আমরা বলি যে সম্পদ বা পরিসম্পদের ক্ষেত্রে, তাই না? তাহলে সম্পদ বা পরিসম্পদের ক্ষেত্রে কি হতে পারে? ওকে, তাহলে সম্পদ বা পরিসম্পদের মধ্যে কি হতে পারে, এখানে কি কি আছে আমরা প্রথমে দেখে নিতে পারি। যে আমাদের এখানে চলতি সম্পদ রয়েছে, সেটিকে আমরা বলি ব্যাংক জমা উদ্বৃত্ত, তাই না? ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা যেটি করেছিলাম সেটা হচ্ছে 38,50,00,000 টাকা থেকে আমরা 3,30,00,000 অর্থাৎ আমরা ফেরত দিয়েছিলাম, এবং হচ্ছে গিয়ে আমাদের আইন উপদেষ্টা ফি আর হচ্ছে কি ব্যাংক চার্জ ছিল, সেটা হচ্ছে 36,20,000 টাকা। সেটিকে আমরা বাদ দেওয়ার পর হচ্ছে আমাদের এক্ষেত্রে কত দাঁড়াবে, সেটা হচ্ছে 34,83,80,000 টাকা, তাই না? ওকে, 34,83,80,000 টাকা। ওকে, এরপর হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়। নিশ্চয়ই অসমন্বয়কৃত ব্যয় হচ্ছে কি আমরা বলেছিলাম আইন উপদেষ্টার ফি, আইন
আইন উপদেষ্টার ফি হচ্ছে কত? 1 লক্ষ টাকা। দেন হচ্ছে গিয়ে ব্যাংক চার্জ আমরা যেটি বলেছিলাম সেটা হচ্ছে 35,20,000 টাকা, অর্থাৎ 36,20,000 টাকা। ওকে, তাহলে আমাদের কত হলো? দুটিকে যোগ করলে কত হয় দেখো তো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুইটিকে সাম করলে কি দাঁড়ায়, সেটিকে আমাদের একটু দেখতে হবে। সেটা হচ্ছে 35,20,000 টাকা, তাই না? 35,20,000 টাকা। ওকে, তাহলে এক্ষেত্রে কত আসবে? 35 কোটি 20 লাখ। ওকে, এই হচ্ছে আমাদের বিষয়। 35,20 লাখ হচ্ছে আমাদের টোটাল সম্পদের বিবরণ হচ্ছে আমার 35,20 লাখ টাকা। ওকে, তাহলে আমরা এবার দায়ে যাব। ওকে, তাহলে দায় যদি আমরা করতে যাই, দায়, ওকে, দায়সমূহ, আর দায়সমূহের মধ্যে প্রথমেই আমরা শুরু করতে পারি, সেটি নিশ্চয়ই আমরা জানি, সেটিকে আমরা বলে থাকি যে অনুমোদিত মূলধন, তাই না? অনুমোদিত মূলধন, অথরাইজড ক্যাপিটাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু আগে যাই যে অসমন্বয়কৃত ব্যয়ের কথা আমরা বলেছি, তাই না? নিশ্চয় আমরা বারবার বলেছি অসমন্বয়কৃত ব্যয় অসমন্বয়কৃত ব্যয়ের ক্ষেত্রে যেটা আমরা বলেছিলাম সেটি হচ্ছে গিয়ে যে আইন উপদেষ্টা ফি বা ব্যাংক চার্জ, এইগুলো আমরা অসমন্বয়কৃত বলেছিলাম, বা এটিকে আমরা বলে থাকি অলিক সম্পত্তি। এটিকে আমরা বলি কি? এটিকে আমরা কি বলি? যে অলিক সম্পদ। ওকে, বা এটিকে আমরা ইংরেজিতে বলি কি? ফিকটিশিয়াস অ্যাসেট, তাই না? ফিকটিশিয়াস অ্যাসেট, রাইট। তার মানে হচ্ছে এই অলিক সম্পদ, যেই সম্পদের কোনো ভিজিবিলিটি নাই, যে সম্পদের কোনো কি নাই? ভিজিবিলিটি নাই, কিন্তু এটিকে আমরা সম্পদ হিসেবে দেখিয়ে থাকি। তাহলে নিশ্চয়ই কোনগুলোকে আমরা সম্পদ হিসেবে দেখিয়ে থাকি? আমরা বারবার বলেছি যে আমাদের ক্ষেত্রে আমরা এই অঙ্কের পরে যখন যৌথ মূলধন কারবারের যে আর্থিক বিবরণী করতে যাব, সেক্ষেত্রে অবশ্যই আবার আমরা গিয়ে দেখব যে আমরা কি কি বিবরণী তৈরি করতে পারি, কেন তৈরি করতে পারি, এবং এই বিবরণীগুলোর মধ্যে অসমন্বয়কৃত ব্যয় কী কী আছে। এই অসমন্বয় ব্যয় হচ্ছে কী ধরনের সম্পদ? অলিক সম্পদ। ওকে, নট ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এগুলো হচ্ছে ফিকটিশিয়াস অ্যাসেট বা অলিক সম্পত্তি, বা হচ্ছে অসমন্বয়কৃত ব্যয়, বা আমরা বাংলা আরেকটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আমরা বলি ভুয়া সম্পত্তি। অর্থাৎ এটি হিসাবে আছে বা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবতায় বা বাহ্যিকভাবে কোনো কিছুই নেই। ওকে, তাহলে নিশ্চয়ই এটিকে আমরা কি করে থাকি? বংশ পরম্পরায় বা সময়ে সময়ে আমরা এটিকে কি অবলোপন করে দেখাতে পারি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে তাহলে এগুলোর মধ্যে কেন ইম্পর্টেন্ট। তাহলে অলিক সম্পত্তির মধ্যে যে যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই তোমাদের মাথায় থাকবে। অর্থাৎ আমরা প্রাথমিক খরচ বলতে পারি, আমরা এক্ষেত্রে ব্যাংক চার্জ হলে ব্যাংক চার্জ বলতে পারবো, আমরা অবলেখকের কমিশন হলে অবলেখকের কমিশন বলতে পারবো, আমরা লাভ লোকসান বন্টন বা আবন্টনের ডেবিট জেড মানে ক্ষতি, ডেবিট জেড হলে সেটিকে আমরা বলতে পারবো ফিকটিশিয়াস অ্যাসেট। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এইটি মাথায় রাখবে। ওকে, তাহলে আমরা এরপরে দায়সমূহতে আমরা একটু দেখব যে অথরাইজড ক্যাপিটাল বলা হয়েছে যে অনুমোদিত মূলধন। নিশ্চয়ই অনুমোদিত মূলধন হচ্ছে 2 কোটি শেয়ার 20 টাকা করে 40 কোটি টাকা, তাই না? নিশ্চয়ই আমরা বলবো প্রথমে অনুমোদিত শেয়ার। অনুমোদিত শেয়ার, অনুমোদিত শেয়ার হচ্ছে কি বলেছি আমি? যে বলবো 2 কোটি শেয়ার 20 টাকা করে 40 কোটি টাকা, এইভাবে, তাই না? ওকে, 40 কোটি টাকা। সেম, এরপরে আমরা বলবো ইস্যুকৃত, রাইট, বা ইস্যুকৃত বা আদায়কৃত মূলধন। এক্ষেত্রে আমরা কত টাকা আদায় করতে পেরেছি, তাই না? ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন বা বিলিখিত আদায়কৃত মূলধন, এক্ষেত্রে ইস্যুকৃত বিলিখিত মূলধন একই হবে, কারণ হচ্ছে এক্ষেত্রে অন্য কোনো কাজ করা হয়নি। ওকে, তাহলে ইস্যুকৃত মূলধন হচ্ছে 1,60,00,000 শেয়ার 20 টাকা করে, তাই না? 1,60,00,000 শেয়ার 20 টাকা করে।
1,60,00,000 শেয়ার, প্রতিটি 20 টাকা করে। ওকে, প্রতিটি কত 20 টাকা করে। ওকে, তাহলে 20 টাকার কত হবে 32 কোটি টাকা, তাই না? $32 কোটি টাকা। ওকে, তাহলে 32 কোটি টাকা হবে। ওকে, দেন আমরা সঞ্চিতি উদ্বৃত্ত, এক্ষেত্রে আমরা বারবার বলে আসছি যে আমাদের উদ্বৃত্তপত্র করতে গেলে যে বিষয়গুলো থাকবে সেগুলো কিছু উপবিভাগ থাকে। যেমন আমাদের সম্পদের মধ্যে কিছু উপবিভাগ বা সম্পদ সমূহ, এর মধ্যে কিছু উপবিভাগ বলে যদি আমরা এরকম, যেমন স্থায়ী সম্পদ হতে পারে, বিনিয়োগ হতে পারে, চলতি সম্পদ হতে পারে, তাই না? অসম্মানিত ব্যয় হতে পারে, এগুলো এক একটা উপবিভাগ, তাই না? সেম টু দায়সমূহ, দায় ও মালিকানা সত্ত্ব বিবরণী বা দায় ও মালিকানার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা প্রথমে বলতে পারি যে মূলধন একটা শ্রেণী বিভাগ। সেক্ষেত্রে অনুমোদিত মূলধন, ইস্যুকৃত মূলধন, বিলিখিত মূলধন এবং আদায়কৃত বা তলব আদায়কৃত মূলধন, রাইট? ওকে, ফাইন। তারপর আমরা বলতে পারি আরেকটা ঋণ হতে পারে, আরেকটা হচ্ছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, এটাকে আমরা কি বলি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে, তাহলে সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে কোনটি পড়ে সেটি হলো আমরা বলি শেয়ার অধিহার। তাহলে শেয়ার অধিহার আমরা কত টাকা পেয়েছিলাম? 1,60,00,000 শেয়ার 2 টাকা করে, অর্থাৎ 3,20,00,000 টাকা। ওকে, 3,20,00,000। ওকে, তাহলে টোটাল আমরা কত টাকা হলো? 35,20,00,000। ওকে, 35,20,00,000। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছি যে দুটি জায়গা সেম হয়ে যাচ্ছে, যে 35,20,00,000 এখানে আছে, এখানে হচ্ছে 35,20,00,000 টাকা। ওকে, তাহলে তোমাদের এই পর্যায়ে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার সাথে তোমাকে আলাপ করতে হবে। ওকে, তারপরে আমরা আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনা করব বা আরেকটি ম্যাথ নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এই ম্যাথটি বাসায় করবে। আমি এখন পরবর্তী যে ম্যাথটি করাবো, ম্যাথটি দেখাবো, সেটা তোমরা বাসায় করবে। আমি দ্বিতীয় স্লাইডে যেতে চাই। দ্বিতীয় স্লাইডে যেয়ে তোমাদের একটি ম্যাথ প্রাথমিক আলোচনা আমি করতে চাই। ওকে, তাহলে এটি তোমরা নিশ্চয়ই দেখেছো। তাহলে তোমরা দ্বিতীয় যেটি বিষয় বলা হচ্ছে যে সেটা আমরা বললাম অবলেখকের কমিশন বা প্রবর্তকদের বিনামূল্যে শেয়ার বিলি, তাই না? তাহলে আমি এর আগের ক্লাসে তোমাদের সাথে একটু আলাপ করেছিলাম যে প্রবর্তকদের শেয়ার কি জিনিস। আমরা নিশ্চয় বলেছিলাম যে একটি যৌথ মূলধনী কোম্পানি এভাবেই তৈরি হয়ে যায় না। এই যৌথ মূলধনী কোম্পানি তৈরি করতে হলে কেউ না কেউ উদ্যোগ গ্রহণ করে, তাই না? তার মানে যদি কেউ উদ্যোগ গ্রহণ করে এবং সে তার সর্বাঙ্গীনভাবে তার কাজগুলো সমাধান করে, অর্থাৎ একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠান নিবন্ধন থেকে শুরু করে নিবন্ধন প্রাপ্ত হওয়ার পরেই তো যৌথ মূলধনী কারবার কাজ শুরু করতে পারে না। তাহলে যৌথ মূলধনী কারবারের টোটাল কাজ কমপ্লিট করার পরে, নিবন্ধনপত্র পাওয়ার পরে, কার্যারম্ভের অনুমতিপত্র পাওয়ার পরে একটি যৌথ মূলধনী কোম্পানি কাজ করতে পারে। সেহেতু এই কাজটি কেউ না কেউ করে থাকেন, অর্থাৎ প্রবর্তকগণ, উদ্যোক্তাগণ করে থাকেন, যে উদ্যোগ গ্রহণ করেন। এই উদ্যোক্তাদেরকে যখন বিনামূল্যে বলতে পারি বা হচ্ছে একটি নামমাত্রের মূল্যে যখন শেয়ার দেয়া হয় তখন সেটিকে আমরা প্রবর্তকদের শেয়ার বলি। তাহলে প্রবর্তকদের শেয়ারকে আমরা বলে থাকি যে এটিকে আমরা বলি যে জার্নাল বলি সুনাম ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। সিম্পলি এটা আমরা জানি যে সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে নিশ্চয়ই আমি আশা করছি যে এই ম্যাথটি যারা বাসায় করবে তাদের অনেক ধরনের প্রশ্ন অ্যারাইজ হবে। নিশ্চয়ই তোমরা বাসায় এই প্রশ্নটি করবে। তারপর আমি
ছোট একটু আলোচনা করে এই জায়গাতে একটু আলোচনা করব, সেটিকে আমরা বলি যে একটু প্রশ্নটা দেখি যে বলেছে মিস্টার সালাম প্রতিটি 10 টাকা মূল্যের 5 লাখ শেয়ার নিয়ে নিবন্ধিত হয়। ওকে, এর মধ্যে কোম্পানি 80,000 শেয়ার জনসাধারণ নিকট ইস্যু করে। কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখক বাবদ ইস্যুকৃত শেয়ারের কি বলেছে, কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ কত, ইস্যুকৃত শেয়ারের 1% এবং 10,000 টাকা নগদ প্রদান করতে চুক্তিবদ্ধ হয়। অর্থাৎ অবলেখক সে 10,000 টাকা নগদ পে করবে, আর হচ্ছে ইস্যুকৃত শেয়ার 1% সে দিবে। অর্থাৎ ইস্যুকৃত শেয়ার 1% কত, তাহলে এক্ষেত্রে বলছে 75,000 শেয়ার আবেদন পাওয়া যায়। প্লিজ এই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবে, আমি জাস্ট তোমাদেরকে মোটিভগুলো ধরিয়ে দিতে চাই। ওকে, তাহলে 75,000 শেয়ারের আবেদন পাওয়া গেল এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো। এছাড়া কোম্পানি 10,000 শেয়ার বিনামূল্যে প্রবর্তকদের নিকট বিতরণ করে। তাহলে আমি বলেছি যে 10,000 শেয়ার বিনামূল্যে প্রবর্তকদের নিকট বা নামমাত্র মূল্য যেটাই বলি যে ইস্যু করে, তাহলে সেক্ষেত্রে আমরা জার্নাল দিতে পারি সুনাম হিসাব ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। এক্ষেত্রে 10,000 ইন্টু 10 টাকা, তার মানে 1 লাখ টাকা, তাই না? গুণ ঠিক আছে নিশ্চয়ই, 10,000 টাকা ইন্টু 10 টাকা, তার মানে 1 লাখ টাকা। ওকে, এবং কত বলেছে, অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তাহলে অবলেখকের কমিশনের পরিমাণ যদি কেউ নির্ণয় করতে চায়, তাহলে সেক্ষেত্রে সে কি দিবে? অবলেখকের কমিশন সে যদি নির্ণয় করতে চায়, তাহলে সে কি দেবে? তাহলে এক্ষেত্রে অবলেখকের কমিশনের কথা বলি। ওকে, তাহলে অবলেখকের কমিশন কি? অবলেখক কমিশন হচ্ছে সে নগদ পেয়েছে এবং শেয়ার ইস্যু করেছে, তাই না? তাইলে কমিশন আমরা বলেছি যে কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন বাবদ ইস্যুকৃত শেয়ার 1%, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের 1%, ইস্যুকৃত শেয়ারের 1% হচ্ছে কত টাকা? আমরা যদি বলি এরকম 80,000 শেয়ার 1%, ওকে, তাহলে কত হবে? 800 শেয়ার। ওকে, 800 শেয়ার যদি আমি বলি কত টাকা করে, 10 টাকা করে, তাহলে কত টাকা হবে? 80 টাকা হবে, 8,000 টাকা হবে। ওকে, তাহলে কত টাকা হচ্ছে? 8,000 টাকা হচ্ছে। ওকে, 8,000 টাকা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা নগদ প্রদান করেছে কত টাকা? 10,000 টাকা। তাহলে টোটাল হচ্ছে 18,000 টাকা। তাহলে অবলেখকের কমিশন বাবদ টোটাল মোট প্রদান, অবলেখকের কমিশন বাবদ মোট প্রদান হচ্ছে 18,000 টাকা। ওকে, তাহলে কোম্পানির বইতে যখন আমরা জাবেদা দিব, তখন আমাদের মূল এসেন্স দুটি থাকতে হবে। সেটি হচ্ছে গিয়ে প্রথমে আমাদের একটি জার্নাল, যেটি আমরা বলি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, এবং আমার তারপর বলি শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এক্ষেত্রে আমাদের একটা সেন্স তোমাদের থাকতে হবে। নিশ্চয়ই আমি আশা করব প্রত্যেকটা স্টুডেন্ট যারা এই ক্লাসটি দেখছো, তারা এই ম্যাথটি বাসায় করবে এবং অবশ্যই জমা দিবে, এবং তোমাদের যে কি বলবো যে ডিবেটিং যে ক্ষমতা আছে সেটি দিয়ে তোমরা ডিবেট করবে, মেলানোর চেষ্টা করবে, দেন আমাকে বলবে। এক্ষেত্রে আমি বলেছি যে আমরা 80,000 শেয়ার 80,000 শেয়ার আমরা ইস্যু করেছি। এক্ষেত্রে আমরা পেয়েছি 75,000 শেয়ারের আবেদন। তার মানে এই আবেদনকে আমরা টোটালি বন্টন করেছি, কিন্তু আমরা ইস্যু করেছিলাম 80,000। তার মানে এর মধ্যে ফ্র্যাকশন বা তার মধ্যে বিয়োগ হচ্ছে 5,000 শেয়ার। ওকে, তাহলে এই 5,000 শেয়ার আমাদের চুক্তি অনুযায়ী, আমাদের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের অবলেখকের সাথে চুক্তি অনুযায়ী, যদি অবলেখক টোটাল ইস্যুকৃত শেয়ার বিক্রয় করতে না পারে, যতটুকু পারে তার বাকি অংশটুকু অবলেখক ক্রয় করবেন। তাহলে অবলেখক যদি ক্রয় করতে যায়, তাহলে কিভাবে জার্নাল দিতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটু চিন্তা করতে হবে। ওকে, তাহলে
আমাদের সেই জায়গাটা যদি আমরা চিন্তা করি, যেমন আমরা বললাম যে অবলেখকের কমিশন, অর্থাৎ আমাদের এক্ষেত্রে 5,000 শেয়ার, ওকে, 5,000 শেয়ারের মধ্যে আমাদের অবলেখকের কমিশন রয়েছে। অর্থাৎ আমি সেক্ষেত্রে কি বলবো, ব্যাংক হিসাব ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, দেন আমরা কি বলতে পারি, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। অর্থাৎ আমরা সবসময় বলে আসছি শেয়ার মূলধন ফিক্সড, শেয়ার মূলধন কখনোই তার দামের পরিবর্তন ঘটবে না। ওকে, তার মানে হচ্ছে গিয়ে 5,000 শেয়ার প্রতিটি 10 টাকা করে হলে তার শেয়ার মূলধন হবে 50,000। ওকে, এবং ব্যাংক হিসাব ডেবিট আমি বলেছি, আর হচ্ছে গিয়ে অবলেখকের কমিশন হিসাব ডেবিট আমরা বলেছি। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এই জার্নাল করবে এবং পরবর্তী যে জার্নাল করবে, যেমন অবলেখকের কমিশন আমরা যে জার্নাল করেছিলাম সেই জার্নালটা তোমরা দিবে। জাস্ট আমি তোমাদেরকে এই ক্ষেত্রে যেটি বললাম যে দুটি জার্নাল মধ্যে আমাদের একটু চিন্তা করতে হবে, সেটি হচ্ছে গিয়ে আমরা বললাম, সেটি বলেছি যে আমরা বললাম ব্যাংক হিসাব ডেবিট, দেন হচ্ছে আমরা কি বলেছি, আমরা বললাম অবলেখক কমিশন ডেবিট, দেন হচ্ছে আমরা বললাম শেয়ার মূলধন ক্রেডিট, তাই না? ওকে, এটিকে আমরা বলেছি ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার মূলধন তো কখনো পরিবর্তন হয় না, তার মানে 50,000 টাকা, এটা 500 টাকা, এটা হচ্ছে 49,500 টাকা। ওকে, তাহলে এই বেসমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। তারপরে আমরা যদি আরেকটি জার্নাল দেই যে অবলেখক কমিশন হিসাব ডেবিট, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, এবং দেন আমরা বলবো ব্যাংক হিসাব ক্রেডিট। তার মানে টাকা চলে গেছে, ওই যে আমরা টাকাটা দিব 1% 10,000 টাকা, তাই না? তো সেই যে জার্নাল দিলে কী হবে, আমরা বললাম অবলেখকের কমিশন হিসাব ডেবিট, দেন হচ্ছে শেয়ার মূলধন ক্রেডিট। কেননা আমরা অবলেখক কমিশনকে শেয়ার মূলধন হিসেবে দিয়ে দিয়েছিলাম, মূলধন মানে শেয়ার দিয়ে দিয়েছিলাম, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, অ্যান্ড দেন আমরা কি বলবো, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ এই অঙ্কে ব্যাংক হিসাব স্পেসিফাইড করা আছে, স্পেসিফিক 10,000 টাকা। ওকে, শেয়ার মূলধন কত টাকা, ক্রেডিট 7,500 টাকা, আর দেন অবলেখক কমিশন হচ্ছে 17,500 টাকা, দেন আমাদের এই যে 517 টোটাল 18,000 টাকা হবে, তাই না? ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি বাসায় করবে, আমাদের কোম্পানির বইতে জাবেদা দেখলেও দেবে, এবং আর্থিক অবস্থা বিবরণী তৈরি করবে। ওকে, যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবে এবং বাড়িতে অবস্থান করবে, যথারীতি ক্লাসগুলো করবে। ওকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।